সুপ্রিয় বন্ধুরা, জয়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে শিল্প সাহিত্য বিষয়ক আলাপচারিতায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজও আমরা এনেছি এমন একজন অতিথিকে যিনি সকলের প্রিয় মুখ। সাহিত্য বিষয়ে যাদের অনুরাগ রয়েছে সকলেই তাকে চেনেন। তিনি হচ্ছেন আমাদের সেই প্রিয় মানুষ, কথা সাহিত্যিক, কবি এবং একাধারে সাংবাদিক শাহনাজ মুন্নী। আপা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন আজ আমাদের অতিথির সাথে আমরা শিল্প সাহিত্য বিষয়ক বিভিন্ন আলাপচারিতায় জানবো তার ব্যক্তিগত জীবন, সাহিত্য জীবন, সমসাময়িক সাহিত্য এবং আরও তার প্রিয় বিষয়গুলো নিয়ে। মুন্নী আপা, প্রথমে আসলে আপনার সাহিত্য বিষয়ক আলোচনায় যাবার আগে আমরা যাচ্ছি আপনার সাংবাদিক জীবনের প্রতি। আপনি সাংবাদিকতা শুরু করেছিলেন কত সালে? এটা একটা লম্বা গল্প। সাংবাদিকতার প্রতি আমার অনেক আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। ছোটবেলা না, মানে যখন আমি বুঝতে শিখলাম তখন থেকে। তো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলাম এবং তখন আমার খুবই ইচ্ছা আমি সাংবাদিকতায় পড়ব, কিন্তু আমার বাবা বললেন যে সাংবাদিকতায় পড়ে কি করবে, মেয়েদের তো এটাতে চাকরি নেই, আর তোমার তো অনেক জব করতে হলে বা ক্যারিয়ার নিয়ে ভাবতে হলে তোমার এমন সাবজেক্টে পড়া উচিত যেটাতে তাড়াতাড়ি চাকরি হয়। তো বাবার কথা শুনে আমি আর সাংবাদিকতায় পড়লাম না, আমি সমাজবিজ্ঞানে ভর্তি হলাম এবং ওখানে আমি ছাত্রী পড়ছি। তখন 2000, তখন সেটা কত সাল, 1989 সালের দিকে একটা নতুন পত্রিকা বেরিয়েছিল, খবরের কাগজ। সেখানে কন্ট্রিবিউটর হিসেবে আমি প্রথম কাজ শুরু করি। ওই তখন আমি ছাত্রী থাকা অবস্থায় আসলে সাংবাদিকতা শুরু করি। তারপর পাশ করে বের হওয়ার পর আমি কিছুদিন এনজিওতে কাজ করি, কিছুদিন রিসার্চে কাজ করি, তারপর আবার একটা পত্রিকাতে যাই এবং শেষে 1999 সালে যখন বাংলাদেশে প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল শুরু হলো, একুশে টেলিভিশনের মাধ্যমে, তখন আমি সেখানে যোগদান করি এবং তারপর থেকে মানে 1999 থেকে পরবর্তী এই 2024 সাল পর্যন্ত আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন। আপনার কথার সূত্র ধরেই বলি, আমারও সাংবাদিকতা পড়ার খুব ইচ্ছা ছিল এবং সেটা আমি পূরণ করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়াশোনা করেছি। আপনি খবরের কাগজের কথা বললেন, আজকের কাগজের সাথে কি আপনি ছিলেন? আজকের কাগজের সঙ্গে আমি ছিলাম, কিন্তু স্টাফ হিসেবে না, কন্ট্রিবিউটর হিসেবে ছিলেন। এই যে সাংবাদিকতা জীবন, আমরা জানি যে এটি একটি খুবই চ্যালেঞ্জিং পেশা এবং বিভিন্নভাবে সত্যকে প্রকাশ করতে হয়, অনেক সময় নানা হুমকি বা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সত্যের দিকেই আপনার যাত্রা অব্যাহত রাখতে হয়। এই যে সাংবাদিকতা করেছেন আপনি, এখানে কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? দেখুন, সাংবাদিকতা সত্যি আপনি ঠিকই বলেছেন যে এখানে কাজ করতে গেলে আপনার কারো না কারো বিপক্ষে তো যাবেই। যখন আপনি সত্য তুলে ধরবেন তখন কারো না কারো হয়তো সেটি তার স্বার্থের বিপক্ষে যাবে। তো যাদের স্বার্থের বিপক্ষে যাবে তারা তো আপনার শত্রু হবেই এবং তারা নানাভাবে চেষ্টা করবে যে এটাকে কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করা যায়। তো সেরকম ঘটনার মুখোমুখি আমরাও বিভিন্ন সময় হয়েছি, কিন্তু প্রতিষ্ঠান যখন সাপোর্ট দেয় তখন আসলে এই সমস্যাগুলো উতরানো যায়। তো যে প্রতিবন্ধকতাগুলো কিছু এসছে সেগুলোকে আমরা ওইভাবেই আসলে কৌশলের সঙ্গে মোকাবেলা করে কাজ করি। এবং আপনি কি ওই যে কথাটি বললেন, মালিক পক্ষ বলুন বা কর্তৃপক্ষ বলুন, সেই জায়গা থেকে কি সহযোগিতা এবং সমর্থন পেয়েছিলেন বা সাপোর্ট যেটা বলছেন সেটা পেয়েছিলেন? সেটা কিছু পেয়েছি আমরা। অনেক সময় এমন হয়েছে, ধরেন একটা রিপোর্ট করে এনেছি, আমার মনে আছে, যেটি যারা এগেইনস্টে গেছেন তিনি হয়তো আমার সম্পাদককে কিংবা আমার মালিককে ফোন করে বলেছেন যে এই রিপোর্টটি বন্ধ করা যায় কিনা। তো কখনো কখনো আমি সেই সহযোগিতাটা পেয়েছি যে তারা বলেছেন যে না, এটা আমরা চালাবো। আবার কখনো উল্টোটাও হয়েছে, মানে কখনো তাদের কারণে বন্ধও করে দিতে হয়েছে। এই যে সাংবাদিকতা জীবন, এটি কি আপনার সাহিত্য জীবনে প্রভাব রেখেছে? দেখুন, আমি সাংবাদিকতা করার আগে থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। মূলত লিখবো বলেই আমি মনে হয়েছে যে সাংবাদিকতা পেশাটা আমার জন্য
আহ, আমার লেখালেখির ক্ষেত্রে সহযোগী হবে এরকম আমি ভেবেছি। কারণ আমি বলি আপনাকে, আমরা তো মধ্যবিত্ত মুসলিম পরিবারে আমার জন্ম, এবং স্বাভাবিকভাবেই একটা রক্ষণশীল সামাজিক পারিবারিক আবহর মধ্যে দিয়ে আমার বড় হয়ে ওঠা। তো তখন হয় কি যে, যেহেতু আমাদের চলাফেরাটা খুব সীমিত থাকে, অভিজ্ঞতার দুয়ারটা অত প্রসারিত হয় না। কিন্তু সাংবাদিকতা পেশাটা আমাকে অনেক বেশি অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে সহায়তা করেছে। আমি যেমন বলি যে, সাংবাদিকের বিচরণ একদম বস্তি থেকে বঙ্গভবন পর্যন্ত, একদম সমাজের নিচতলা জীবনকে থেকে, দেখা, মানুষকে দেখা। হ্যাঁ, সমাজের নিচু তলা থেকে উপরের তলা পর্যন্ত সবখানে আপনি কিন্তু আপনার এই পেশার কারণে যাতায়াত করতে পারেন। এবং মানুষের বিশেষ বিশেষ সময়ে তার দুর্ভোগ, তার দুর্যোগ, তার অসহায়ত্ব, আবার যখন তার সাফল্য এবং তার এগিয়ে চলা, সবকিছুর একটা সাক্ষী আপনি হন। একই সঙ্গে আপনি রাজনীতি বোঝেন, একই সঙ্গে সমাজনীতি, একই সঙ্গে আপনার মানুষের মনস্তত্ত্ব, সবই কিন্তু এই পেশায় থাকলে একটু যদি অবজারভেশন করা যায়, একটু পর্যবেক্ষণ করা যায়, তাহলে কিন্তু সেটা দেখা সম্ভব। তো আমি এই জন্য মনে করি যে এই পেশাটি আমার অভিজ্ঞতার ঝুলি বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। কিন্তু আবার একই সঙ্গে এটাও ঠিক যে এর যে ব্যস্ততা এবং এর যে স্ট্রাগল, এর যে প্রেশার, এবং বিশেষ করে সময় যেভাবে নিয়ে নেয়, তার মধ্যে দিয়ে আমার আসলে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়েছে আমার লেখক সত্তাকে টিকিয়ে রাখতে। আমি সবসময় এটা বলি যে আমি সবসময় লেখক, মানে আমার সারাক্ষণ মাথার মধ্যে, আমি হয়তো সাংবাদিকতা করছি, রিপোর্টিং করছি, ওইগুলো করছি ঠিকই, কিন্তু মাথায় আমার চরিত্ররা বাস করছে। আমি যখনই একটু সময় পাচ্ছি তখন একটু নোট নিয়ে রাখছি। আমি পথে বসেও লিখেছি, আমি বাড়িতে এসে রান্না ফেলে দিয়ে লিখতে বসেছি, এরকমও হয়েছে। এবং আমার ওরকম কোনো লেখার টেবিল নাই, আমার হচ্ছে ওই যে বিশ্বজোড়া পাঠশালা মোর মতন সবাই আমার সবকিছু, আমার সবখানেই লেখার টেবিল, আমার সবকিছুই লেখার বিষয়। এইভাবে করে আমি আসলে আমার লেখার চর্চাটা চালিয়ে গেছি। এটি বোধহয় আপনি ঠিকই বলেছেন। আমি আরো যাদের সাথে কথা বলেছি, যারা একাধারে সাংবাদিক এবং লেখক, সাংবাদিকতা পেশা যেভাবে তাদেরকে সহায়তা করে চরিত্র চিত্রণে, মানুষকে জানা এবং বোঝার ক্ষেত্রে, ঠিক একইভাবে তাদের ব্যস্ততা এবং পেশার প্রতি যে নিষ্ঠা, সেই জায়গাটি রক্ষার ক্ষেত্রে লেখার প্রতিবন্ধকতাও সৃষ্টি করে। যাই হোক, সেটি অবশ্যই অতিক্রম করেই আপনি লিখে চলছেন। আমরা প্রথমে আপনার গল্প নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনি যেই ধরনের গল্পগুলো লিখেন, আমরা দেখতে পাই যে ওই ধরনের গল্পে অনেক সময় প্রতীকী চরিত্র আপনি ব্যবহার করেন এবং অনেক রূপকের মাধ্যমে আপনি লিখেন। এই যে রূপকের মাধ্যমে যে আপনি গল্প লিখেন, এটি কি আপনার বিশেষ কোনো আপনি স্টাইল মনে করেন, অথবা আপনার কি মনে হয় যে রূপকের মাধ্যমেই কি আসলে প্রকৃত সত্যটা প্রকাশ করা যায়? হ্যাঁ, এটা একটা খুব চমৎকার প্রশ্ন। এই কারণে আমি বলছি যে গল্প তো বিভিন্ন ধরনের হয়। আপনি সরাসরিও একটা ঘটনা লিখতে পারেন, প্রতীকীভাবে লিখতে পারেন, রূপকের মাধ্যমে লিখতে পারেন। তো অনেক সময় হয় কি, আমি সবসময় চেয়েছি যে সংবাদপত্রের যে প্রতিবেদন আমরা লিখি, সেটি তো সরাসরি একটি ঘটনার বর্ণনা করলাম। লেখক যখন লিখবেন, একজন গল্পকার যখন লিখবেন, তখন তার লেখাটা সাংবাদিকতার চেয়ে একটু ভিন্ন হতে হবে। ওই ভাষার বাইরে যেতে হবে, কারণ যিনি সংবাদপত্র পড়েছেন তিনি তো আর আমার গল্পের কাছে নতুন কিছু পাবেন না। তাহলে তো আমি হয়তো একই ঘটনা লিখছি, কিন্তু সেই ঘটনাটাকে আমি একটু রূপকের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে, শিল্পের আড়াল যেটাকে বলে, একটু আড়াল করার চেষ্টা করছি। এই স্টাইলটা আমার ভালো লাগে, মানে আমি পছন্দ করি। তবে আমি সব ধরনের সব ধরনের লেখার চর্চাই করি। আমার যে সরাসরি লেখা নাই তাও না, কিছু গল্প আছে একদমই সরাসরি, মানে এটা আসলে না, আপনার বিষয় অনেক সময় আপনার দাবি করে যে আমাকে কিভাবে তুমি প্রকাশ করবে, উপস্থাপনাটা কি হবে, বিষয়ই আপনাকে টেনে নিয়ে যাবে যে এটা আসলে আপনি রূপক অর্থে লিখতে হবে, এই জায়গাটা আসলে দাবি করে একদম প্রত্যক্ষ লেখা বা ন্যারেটিভটা এরকম হবে। তো এরকম বিভিন্ন সময় আমি বিভিন্ন গল্প লিখেছি। তবে রূপকের লেখাটা আমার একটা প্রধান কৌশল গল্প লেখার, এবং আমি ওই চর্চাটা করতে পছন্দ করি।
আপনার গল্পের বিষয়বস্তু আমরা দেখেছি যে নারীও আপনার গল্পের একটা মোটামুটি প্রধান বিষয় বলবো, এবং আরো অনেক বিষয় নিয়ে আপনি লিখেন। এই যে নারীর জীবন বা নারীর জীবনের যে সংগ্রাম, এই বিষয়ে লিখতে আপনি কেন বেশি আগ্রহী হলেন? প্রথম কথা, আমি তো নারী, বায়োলজিক্যালি আমি নারী। লেখার সময় আমি যদিও মনে করি যে লেখকের কোনো নারী পুরুষ নাই, এই প্রশ্নটা আপনি হয়তো করতেন, আমি আগেই বলে দিচ্ছি। লেখকের তো কোনো নারী পুরুষ নাই, লেখক আসলে নারী পুরুষের ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে উপর থেকে সে লেখাটা লেখে। কিন্তু বায়োলজিক্যালি তারপরে মানুষ পরিচয়ের পর তো আমার নারী পরিচয় আমি ধারণ করি। সুতরাং স্বাভাবিকভাবে নারীর জীবন, এবং যেহেতু আমি নারীর জীবন যাপন করি, সেই জন্য নারী আমার একটা খুব পছন্দের বিষয়। এবং এই সমাজের তো অর্ধেকই নারী। আমরা দেখি যে তাদেরকে পুরুষ যেভাবে চিত্রিত করে, তার চাইতে আমি নারী হিসেবে যখন নারীকে চিত্রিত করি, আমি কিন্তু নারীকে আরো অন্যভাবে দেখতে পাই, এবং নারীর চোখে নারীকে দেখার একটা অন্যরকম বিষয় আছে, কারণ আমি অনেক বেশি বুঝি নিজেকে দিয়ে। মানে তার অনুভূতিগুলো হ্যাঁ, আপনি আরো বেশি বুঝতে পারেন নিজেকে দিয়ে, কারণ আমি নিজে একজন নারী হিসেবে বুঝি। আর নারীর জীবন তো আসলেই অনেক বেশি সংগ্রামের আমাদের এই তৃতীয় বিশ্বের দেশে, এবং অনেক অবদমনেরও। হ্যাঁ, অবদমনের তো বটেই। শুধু অবদমন মানে বঞ্চনাও এইখানে যদি বলি আমরা। বঞ্চনা, অবদমন, তার নানা রকম বাধা প্রতিবন্ধকতা পার হয়ে এবং অনেক বিষয় আছে যে আমরা আসলে লেখায় হয়তো আনতে পারি না, মানে এতটাই তাদের জীবন সংগ্রামময়, এত সূক্ষ্ম সূক্ষ্ম বেদনা, এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রতিবন্ধকতা, যে লেখায় আনাটাও হয়তো অনেক সময় আমরা পাই না। তো এই যে আমাদের বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটু আগে আপনি বলছিলেন যে নারী লেখক পুরুষ লেখক এই অভিধাকে আমরা বিশ্বাস করি না, তারপরও বেশ অনেক নারী এখন সাহিত্য জগতে চলে এসেছেন, লিখছেন। এই যে তারা লিখছেন, এবং আপনি আরেকটা কথা বলেছিলেন যে আমাদের দেখার জগৎ সীমাবদ্ধতা, কারণ রক্ষণশীল পরিবেশে আমরা বড় হই, আমাদের অনেক বাধা থাকে, অনেক জায়গায় ইচ্ছে করলে আমরা যেতে পারি না। এই সব অতিক্রম করেও এখন যে লেখকরা লিখছেন, আপনার কি মনে হয় তারা কতটুকু ভালো লিখতে পারছেন? না, কথা সাহিত্যে তো নারী এখন ভালো লিখছেন, এটা প্রত্যেকেই বলেন যে নারীর হাতে কথা সাহিত্য অনেক বেশি বিকশিত হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে। এবং আমি কিন্তু একদম তরুণ যিনি লেখেন তার লেখাটাও পড়ার চেষ্টা করি, দেখতে চেষ্টা করি যে তিনি কিভাবে ভাবছেন। এখন তো আমি তো সেই অর্থে একটু পুরনো দিনের হয়ে গেছি, কারণ আমি 30-35 বছর ধরে লিখি। এখন যে নতুন তরুণীটি লিখতে আসছে, তার কাছে তো পৃথিবী আরো অন্যরকম, তার বাস্তবতাগুলো আরো ডিফারেন্ট। সে তার দৃষ্টিভঙ্গি অনেক পৃথক, দেখার দৃষ্টিভঙ্গি, যে দুনিয়ায় সে বড় হয়েছে, যে মূল্যবোধের মধ্য দিয়ে সে আসছে, যা চারপাশে দেখছে, সেগুলোর মধ্য দিয়ে সে তার মতন করে একটা জিনিস নির্মাণ করে। আমরাও আমাদের সেই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে নির্মাণ করি। তো তরুণদের লেখা আরো নতুন দিগন্ত বিস্তৃত হচ্ছে। আমি চেষ্টা করি তাদেরটা পড়ে আমার মতন করে লিখতে। মানে আমি বলবো যে বিষয়বস্তুর কিন্তু অনেক নতুনত্ব এসেছে, নানা রকম বিষয় নিয়ে এখন আমাদের বাংলা সাহিত্যে লেখা হচ্ছে। তো এই প্রসঙ্গে আমরা আরেকটা বিষয় আমরা আলোচনা করতে চাই যে আমরা জানি যে গল্পের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে নিরীক্ষাধর্মী গল্প বা গল্পবিহীন গল্প, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? যে গল্প থাকবে নাকি গল্পবিহীন গল্প মানে পাঠক গ্রহণ করবে বা লেখক লিখবে? গল্পবিহীন গল্প তো চর্চাও আমি করেছি, এবং নিরীক্ষার কথা বললেন যেটা, আমরা যখন শুরু করি তখন চেষ্টা করেছি যে সচরাচর যেভাবে যে ফর্মে লেখা হয় তার বাইরে যে কিছু করা যায় কিনা। এটা আমাদের সময়কার একটা প্রবণতাই ছিল, সবাই চাইতো যে তার নিজের একটা কণ্ঠস্বর নির্মিত হোক, নিজের একটা ভাষা নির্মিত হোক, নিজের বিষয়বস্তু থাকুক, এবং যাতে তার লেখাটা একটা সিগনেচার লেখা হয়, মানে ওটা পড়লে আপনি বুঝতে পারবেন আচ্ছা ও এটা নিশ্চয়ই শাহনাজ লিখেছে, বা এটা অমুক লেখক লিখেছে, তমুক লেখক লিখেছে। তো সেই নিরীক্ষা সবসময়ই আমি পছন্দ করি, এবং আমি মনে করি যে নিরীক্ষার মাধ্যমেই অনেক নতুন কিছু সৃষ্টি হতে পারে, নতুন সৃষ্টি হয়। সুতরাং নিরীক্ষা বন্ধ করা চলবে না, নিরীক্ষা সবসময় সফল হবে তা না, কিন্তু নিরীক্ষার মাধ্যমে নতুন কিছু আসবে, এটা আমি বিশ্বাস করি। আর গল্পবিহীন গল্পের কথা বললেন যে এখন যে সময়টা এসছে, সেই সময়কে নির্মাণ করতে গেলে অনেক সময় আপনি
হয়তো গল্পে সেটি ধরতে পারবেন না, মানে যে অর্থে আমরা শুরু মধ্য শেষ একটা চরিত্র দুইটা চরিত্র ওইভাবে বলি, মানে প্রচলিত যে ফর্মটা আছে, প্রচলিত যে ধারা আছে, অনেক সময় সেই ধারাতে হয়তো আমি আমার মনের কথাটা প্রকাশ করতে আমার পারছি মনের না। পুরো ভাবনাটাকে আমি হ্যাঁ, প্রকাশ বিকশিত করতে পারছি না। সেক্ষেত্রে এই যে গল্পবিহীন গল্পের চর্চা, এটাও কিন্তু পুরনো, এটা কিন্তু খুব হ্যাঁ নতুন পুরনো, না। কিন্তু আমরা হয়তো আমার কাছে যেটা মনে হয়, শুধু লেখক না, একজন গল্পের পাঠক হিসেবে বলবো যে গল্পবিহীন গল্পে আমরা বোধহয় সেইভাবে সাফল্য অর্জন করতে পারিনি। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে গল্পগুলো এত বেশি ভাবনার বিস্তৃতি ঘটায় যে ওটার কোনো ধরনের, অবশ্যই ফর্মে থাকার প্রয়োজন নেই, কিন্তু পাঠককে যে একটা ধারাবাহিক কোনো ধারণা দেবে বা একটা অনুভূতি বা ইমেজ তৈরি করবে, সেই জায়গাটাতে বোধহয় পাঠক তো আসলে নানা রকমের আছে। সব পাঠক তো একরকম লেখা পছন্দ করে না। সত্যিকার অর্থে গল্পের কাছে হয়তো সাধারণ পাঠকের দাবি একটা নিটোল গল্পই, এবং সেই গল্পটার হয়তো তারা চায় যে একটা শেষ থাকুক, একটা শুরু থাকুক, একটা মধ্য বা থাকুক, একটা গল্প বা থাকুক, একটা গল্প লেখাটা। থাকুক। আম, আবার অনেক পাঠক আছে যারা হয়তো তার বাইরে যে ও গল্পের নিরীক্ষাগুলো পছন্দ করে। তো বিভিন্ন ধরনের পাঠক আসলে বিভিন্ন ধরনের গল্প পছন্দ করে। এখন লেখক আসলে পাঠকদের কথা মাথায় রেখে লেখেন কিনা, এটাও একটা প্রশ্ন। লেখক যখন লেখেন তিনি তো আসলে, আমি আমার কথা বলতে পারি যে আমার নিজের আনন্দ জায়গাটা অনেক বেশি, মানে আমি লিখে একটা তৃপ্তি পেলাম কিনা, আমার লিখে ভাল লাগলো কিনা, সেটা একটা বড় মানে জায়গা। আমি সন্তুষ্ট কিনা। হ্যাঁ, আমি সন্তুষ্ট কিনা। তো সেই ক্ষেত্রে লেখকের নিজের রুচির প্রতিফলনও কিন্তু তার লেখায় হ্যাঁ, পড়ে। এটা তো অবশ্যই আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমি নিজের আনন্দে লিখছি বা আমার যে প্রকাশ, আমি যা প্রকাশ করতে চাচ্ছি সেটাই আমি প্রকাশ করছি। কিন্তু আমার এই প্রকাশ যদি একেবারেই দুর্বোধ্য হয়, যে পাঠক কখনোই বুঝতে পারছে না বা কোনো একটা বিশেষ পাঠকের কাছেও বা শ্রেণীর পাঠকের কাছেও যাচ্ছে না, সেই ক্ষেত্রে লেখকের কি কোনো দায় রয়েছে কিনা? দুর্বোধ্যতার বিষয়টিও আপেক্ষিক। কারণ আপনি দেখেন অনেক সময় বলা হয় যে কবিতা যে লেখা হয়, আধুনিক কবিতা বা উত্তরাধুনিক কবিতা, সেগুলোতে অনেক দুর্বোধ্যতা থাকে, এই অভিযোগ কিন্তু করে যে আমি এটাতে বুঝলাম না। কিংবা অ্যাবস্ট্রাক্ট একটা শিল্পকলা, সেই শিল্পকলা দেখে আপনি খুব সাধারণভাবে হয়তো আপনার কিছু বুঝবেন না, কিন্তু একটা না একটা কিছু তো আপনাকে দেবে, সেটা যা দেবে সেটাই আসলে প্রাপ্তি। কারণ পাঠক হয়তো নিজের মতো করে সেটার একটা অর্থ বের করে নেবে। কেউ আছে, কোনো পাঠক আছে এত কষ্ট করে আমার পড়ার দরকার কি, যেটি এত দুর্বোধ্য আমি তার মধ্যে না গেলাম, হ্যাঁ, সে হয়তো চায় সহজভাবে তার আনন্দটা আহরণ করতে। আবার কোনো হয়তো সেই স্তরের পাঠকও আছেন যিনি এই দুর্বোধ্যতায় আনন্দ পান। হ্যাঁ, হয়তো তিনি এর মধ্যে তার কল্পনার একটা বিস্তার ঘটে, উনি হয়তো নিজের মতন করে কল্পনা করেন যে হয়তো এটা বলতে চেয়েছে, হয়তো লেখক আসলে সেটা বলতে চায় না। কিন্তু যেমন আমরা যদি দেখি যে এই জীবনানন্দ দাশের যে বনলতা সেন, এটার তো বিশ্লেষণ এখনো চলছে অনেক রকম, এক রকম। একজন এক একভাবে এই জিনিসের বিশ্লেষণ করে। আমার মনে হয় যে মনস্তাত্ত্বিক গল্প কিংবা আপনি যাকে দুর্বোধ্য গল্প যদি বলেন, সেগুলোও এক ধরনের কবিতা। হ্যাঁ, একটা নিটোল বিষয়, মানে কবিতার মতন সেটার একটা বোধ নির্মাণ করে। সেটা যদি আপনাকে কোনো না কোনো ভাবে একটু ধাক্কা দেয়, একটা শব্দ, একটা চিত্রকল্প আপনাকে যদি নাড়া দেয়, আমার মনে হয় তাহলে সেখানে সার্থকতা। আপনি কবিতায়, আমিও কবিতায় আসতাম, আপনি কবিতাও লিখেন। কবিতার বিষয়ে আমি মানে আগের কবিতাতে না, যে প্রথমেই শূন্য দশকের পর থেকেই আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এই জায়গাটাতে শূন্য দশকের কবিতা নিয়েও কিন্তু একটি আমি বলবো যে অভিযোগই রয়েছে, ওই যে যেই কথাটিকে আমরা বলছিলাম যে দুর্বোধ্য, যে শূন্য দশকের কবিতা অনেকটাই দুর্বোধ্য এবং গন্তব্যবিহীন যাত্রা, একটা বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত। এই জায়গাটি আপনার কি মনে হয়, আসলে কি তাই? এই অভিযোগটি কি সত্য বলে মনে হয়? আমি তো আসলে 90 দশকে লিখতে শুরু করেছি। আমার কবিতার কথা যদি বলেন, আমার প্রথম বই বের হয় 90 সালে, কবিতার বই, রুদ্ধশ্বাস বৈঠকের পর। তো তখন আমাদের সাথে যারা কবিতা লিখতেন, 80 দশকের কবিরা, 80 দশকে তো আপনি জানেন যে বাংলাদেশের কবিতার একটা বাকবদল ঘটে, এবং তখনকার এই জায়গাটা আমরা একটু পরে কথা বলবো বাকবদল নিয়ে। অনেক বেশি তারা ইউরো প্রভাবিত, ফরাসি কবিতা প্রভাবিত, এবং একটা দুর্বোধ্য মানে বুদ্ধদেব বসুর যে বোধলেয়ার ছিল, এই ধরনের একটা চর্চা ওনারা করতেন, খুবই মনস্তাত্ত্বিক, খুবই অবচেতনের,
খুবই একটা গভীর অনুভূতির বোধকে বোধের গল্প কবিতা তারা লিখতেন। আমরা যখন আবার 90 দশকে কবিতা চর্চা করতে এলাম তখন খুব উত্তরাধুনিকতার জয়গান, জয় জয়কার চারিদিকে। এবং ওই যে তত্ত্ব চর্চা খুব হতো, তখন তো লিটল ম্যাগাজিন ছিল এবং লিটল ম্যাগাজিনগুলোতে উত্তরাধুনিকতার চর্চা হচ্ছে, উত্তরাধুনিক কবিতা লেখা হচ্ছে, উত্তরাধুনিক কবিতার বিষয়বস্তু কি হবে, সেটাতে গ্রামীণ অনুষঙ্গ থাকবে কিনা, তাতে মিথের ব্যবহার কিরকম থাকবে, নগর জীবনটাই বা কিভাবে আসবে, এবং সেটা কি একদম সরাসরি পাঠক মানে মুখের ভাষায় মানুষ যে কথা বলে সেই ভাষাটা আসবে কিনা, নাকি সেটি ওই বইয়ের ভাষা থাকবে, এরকম নানা রকম কিন্তু তত্ত্ব তাত্ত্বিক চর্চার মধ্য দিয়ে গেছে, নিরীক্ষার মধ্য দিয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অত তত্ত্ব চর্চা কম করেছি, আমি আমার মতন করে লিখে গেছি এবং সেই লেখাগুলো উত্তরাধুনিক হয়েছে না আধুনিক হয়েছে না অনাধুনিক হয়েছে সেসব নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইনি আর কি। তো তারপরেও ধরেন সমালোচকরা এক এক সময়ের কবিতাকে এক এক রকম ভাবে দেখেছে। শূন্য দশক তো তারপরে শুরু হলো। শূন্য দশকে যারা লেখেন তাদের কবিতা আমার খুব বেশি পড়া হয়েছে আমি এটা বলবো না, আমি মোটামুটি তাদেরকে আমার তো মনে হয় যে ধারাবাহিকতাই তারা, কোনো লেখাই আপনি আপনার পূর্বসূরীদের অস্বীকার করে আপনার লেখা তো আগাবে না। আমরা সবাই কিন্তু আমাদের যারা পূর্বসূরী ছিলেন তাদেরই লেখার একটা ধারাবাহিকতা বহন করে থেকে আস্তে আস্তে একটা ধারাবাহিকতা বহন করে আমরা এই পর্যন্ত এসেছি। তো বাংলা সাহিত্যের তো লম্বা ইতিহাস, বাংলা কবিতার লম্বা ইতিহাস, সেই কবিতার ধারাগুলোকে আমরা অস্বীকার করে এগোতে পারবো না। পুরনো যেটা আছে সেটার উপর ভিত নির্মাণ করে আমরা নতুন কিছু রচনা করি, সেই নতুনত্ব কতখানি নতুন হবে সেটা হয়তো সমালোচকরা বলতে টিকে থাকবে বা কতটা নতুনত্ব আনতে পারবে। আপনার এই কথার প্রসঙ্গ ধরে একটা কথা বলি, একটা চমৎকার কথা বলেছেন যে পূর্বসূরীদেরকে অস্বীকার করে তো আসলে কোনো কিছু ঠিক নতুনত্বই বলি আর সৃষ্টি যাই বলি করা যায় না। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে পূর্বসূরীদেরকে অস্বীকার করা হচ্ছে, যে বাংলা কবিতার বিভিন্ন জনেরকে একদম অস্বীকার করে বা তাদেরকে একদম তাদের সৃষ্টিকে ধূলিসাৎ করে দিয়ে যে নতুন কিছু তারা তৈরি করেছেন, সেই জায়গাটিকে অবশ্য আপনি বলেই দিয়েছেন যে করা যায় না, তারপর যদি আরেকটু বিশ্লেষণ করে বলেন। না দেখেন, এইটাও কিন্তু তরুণদের একটা প্রবণতা যে তার আগের লেখককে উনি ছাড়িয়ে যেতে চান, আগে যারা লিখেছেন, মানে এখন ধরেন রবীন্দ্রনাথ যখন লিখেছেন, রবীন্দ্রনাথের পরে যারা এসছে 30-এর কবিরা, তারা কি করেছেন, তারা চেয়েছেন যে রবীন্দ্রনাথ যে ধারায় লিখেছেন যেভাবে লিখেছেন তার বাইরে গিয়ে তারা রচনা করবেন এবং তারা সেটা করেছেন। এবং ওই সময় কিন্তু 30-এর দশকে আমরা যদি প্রেমেন্দ্র মিত্র একটা মানে তৈরি করতে পেরেছেন, অনেক রকমের তারা এমনকি গদ্য একটা নতুনত্ব তারা আনতে পেরেছেন। তো এইটা তো সাহিত্যের ধর্ম এবং তরুণদেরও ধর্ম। রবীন্দ্রনাথকে অস্বীকার করেননি, রবীন্দ্রনাথকে হয়তো অস্বীকার কোন কোন জায়গায় হয়তো করা হয়েছে, এখন যারা করে তারাও আসলে কোন লেভেলে যে করে আমি জানি না। আমার তো মনে হয় দিনে দিনে আরো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন তিনি। আসলে এই আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে রবীন্দ্রনাথ নিয়ে আমরা যদি আলোচনা করি। আরেকটা বিষয় নিয়ে আমরা একটু, আপনার ব্যক্তিগত বিষয় আসলে আমরা যেতেই পারিনি এ পর্যন্ত। আপনি একটু আগে বলেছিলেন যে একটা রক্ষণশীল পরিবারে বড় হয়, একটু যদি আপনার শৈশবটা আমাদের দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য একটু বলেন। আচ্ছা, আমার জন্ম ঢাকাতে, আমার পড়াশোনা বেড়ে ওঠা সবই এই ঢাকা শহরে। আমার বাবা ব্যাংকার ছিলেন, উনি ব্যাংকে চাকরি করতেন এবং আমার বাবা হচ্ছে আমার দাদা ছিলেন স্কুল মাস্টার এবং তারপর ওনারা গ্রামেই থাকতেন। তারপর আমার বাবা শহরে। আপনার গ্রামের বাড়িটা যদি একটু বলতেন। আমার দেশের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিন্তু আমার বাবা হলো 1966-ও আগে, সম্ভবত 65-র দিকে ঢাকা শহরে আসেন। ওইখান থেকে গুরুদয়াল কলেজ থেকে বিএ পাশ করে তারপর উনি ঢাকায় আসেন এবং ঢাকায় এসে উনি তখন আর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হননি, উনি মাস্টার্স করতে পারেন নাই, উনি ব্যাংকে চাকরি নিয়েছেন এবং এইখানেই উনি থাকতেন। তারপর আমার মায়ের সঙ্গে তার বিয়ে হয় 1966-তে, তখন মাকে নিয়ে উনি ঢাকায়, আমার নানার বাড়ি হচ্ছে নেত্রকোনা, নিয়ে উনি ঢাকায় চলে আসেন। আমরা থাকতাম হচ্ছে মহাখালীতে। ঢাকাতেই আপনার বের ওঠা? ঢাকাতেই, ওখানেই আমার জন্ম হলি ফ্যামিলি হাসপাতালে। আমার জন্ম হলি ফ্যামিলি হাসপাতালে। দারুণ। আমি ছিলাম মা বাবার প্রথম সন্তান। তা আমার পড়াশোনা ওই মহাখালীতেই, আইপিএইচ হাই স্কুল, ওইখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ি। তারপর আমরা
চলে আসি শাহজাদপুরে। ওইখানে আমার বাবা বাড়ি করেন, নিজের জমি কিনে। তো ওইখানে থেকেই আমি এসএসসি পাশ করি, তারপর হলিক্রস থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করে তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই। এই হচ্ছে আমার পড়াশোনা এবং এইখানে বেড়ে ওঠা। আর মাঝে মাঝে আমরা বছরে একবার, দুইবার, তিনবার আমাদের গ্রামের বাড়িতে যাওয়া হতো। তবে বেশি যাওয়া হতো নেত্রকোনায়, আমার নানার বাড়িতে। এবং ওইখানে আমার শৈশবটা খুবই আনন্দের ছিল, ওই অর্থে যে ঢাকা শহরের শৈশবটা বেশ নিরানন্দই আমার মনে হয়। আমি তবে আমাদের ওই সময়টাতে ঢাকা তারপরে কিছুটা প্রাণ রেখেছিল। ঢাকা ওই বিশেষ করে সময় রিক্সা ছিল, ভ্রমণ, ঢাকা রিক্সা ভ্রমণ কিন্তু আমি এখনো খুব মনে করি যে না, 80-এর ঢাকা তো দশকেও ওই কিন্তু সময় এক ধরনের গ্রামই ছিল, হ্যাঁ, এবং বিশেষ করে মহাখালী এলাকা এখন যেমন সেরকম তো ছিল মানে এটা না। তো আর কল্পনা করা যাবে না না, ঢাকাটা না। কি ছিল। একদম বিশাল বিশাল মাঠ, খোলা জায়গা, প্রান্তর, ওরকম ছিল। বিশেষ করে 80-এর দশকে কিন্তু রিক্সা ভ্রমণটা আমি হ্যাঁ, এখনো খুব মানে রিক্সায় উপভোগ আমরা, করি। হ্যাঁ, রিক্সায় চড়তাম। আমার বাবার একটা মোটরসাইকেল ছিল, বেশিরভাগ সময় আমার মনে আছে বাবার মোটরসাইকেলের পিছনে বসে আমরা দুই বোন, উনি আমাদেরকে নিয়ে হয়তো ঘুরতে গেছেন। গুলশান লেকটা ছিল তখন, লেকের ওইখানে, অথবা কখনো ওই যে শহর সাজানো হতো, আলোকসজ্জা করা হতো, এটা আমরা দেখতে যেতাম রাতের বেলা, যে জাতীয় দিবসগুলোতে সাজানো হতো। হ্যাঁ, উনি দেখতে নিয়ে যেতেন। তো ওরকম আর কি। তা আমাদের যেটা, আমার বাবার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা শেষ করে তার মতন ব্যাংকার হব, মানে ব্যাংকে ঢুকে যাব, এবং ওনার সমস্ত ব্যাপারটাই ছিল আমাকে ওইভাবে ঢোকানো। যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে উনি আমাকে বললেন যে ইউনিভার্সিটিতে তো অনেক সময় লাগে পড়তে, তুমি এক কাজ করো, বিএ পাস কোর্সে বিএ ভর্তি হয়ে যাও, বিএ ভর্তি হয়ে পাস করলে তোমাকে আমি ব্যাংকে ঢুকাই দেবো। তো বাবার কথা শুনে আমি তিতুমির কলেজে তখন বিএ পাস কোর্সে ভর্তি হয়ে গেলাম। ওই সময় কিন্তু নিয়ম ওরকম ছিল যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে বেশ অনেকটা সময় থাকে। তো ভর্তি হলাম, তারপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়ে যখন আমার হয়ে গেল, তখন আর ওই পাস কোর্সে পড়লাম না, এসে ঢাকায়। যাই হোক, এই জন্য আমরা শাহনাজ মুন্নিকে পেয়েছি। ব্যাংকার হলেও হয়তো লিখতে পারতেন, তারপর কতটা হতো। আমরা একটু আপনার মানে দাম্পত্য জীবনের দিকে দৃষ্টি ফেরাই। আমরা জানি যে সরকার আমিন ভাই একজন বাংলাদেশের একজন 99 দশকের একজন কবি। তো এই যে আপনাদের যে একজন কবি এবং গল্পকারের সাথে আরেকজন কবির সহাবস্থান, এই জায়গাটি কি আপনাকে কি সহায়তা করেছে আপনার এই সাহিত্য জীবনকে আরো একটু বিকশিত করার ক্ষেত্রে? দেখেন, সাহিত্যটা একেবারেই ব্যক্তিগত কাজ। হ্যাঁ, এখানে আসলে আপনার নিজের ভেতরের যদি ধারণা না একটু থাকে, মানে প্রয়োজন না, বা পরিবেশটা কি একটু সহায়তা করে না, যদি ওই রকম পরিবেশ সৃষ্টি হয় বা পরিবেশটা থাকে? যে লেখক উনি পরিবেশের জন্য আটকে থাকবে না। আচ্ছা আচ্ছা, এটা আমি একদম মন প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে। কারণ আমরা যখন শুরু করি 90-এর দশকে, তখন অনেক লেখক কিন্তু আমাদের সঙ্গে ছিলেন এবং তারা বিভিন্ন সময় ঝরে গেছেন। মানে এখন এসে আমি যদি পেছনের দিকে তাকাই, আমরা যারা লিখতে শুরু করেছিলাম সবাই কিন্তু লিখছেন না, আসলে খুব সাধনার বিষয় তো। আর এইটাকে যে ধরে রাখা, আপনার তীব্র একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। কেউ তো আমাকে বলছে না তুমি লিখছো না কেন, তোমার লেখা উচিত ইত্যাদি, এইগুলো দরকার নাই। আপনার মনের ভিতরে যদি তাড়না থাকে, আপনি নিজেই লিখতে বসবেন। কিছুদিন যায় মাঝে মাঝে মনে হয় যে এত কেউ, মানে কি দরকার, কি লাভ আমার লিখে, না লিখলাম না, কিন্তু পারি না তো। আবার দেখি যে প্রবল একটা প্রেম আসলে, হ্যাঁ, আবার সেই ভেতর থেকে আসে এবং লিখতে বসে যাই। এত সময় বাচ্চা পালতে হচ্ছে, অফিস করতে হচ্ছে, সংসার করতে হচ্ছে, এত কিছু, তারপর আবার লিখবা, মানে কেন লিখবা? মানে আসলে খুব ধৈর্য এবং খুব সাধনার বিষয়। নিশ্চয়ই, যেটা আপনি বললেন যে অনেকেই ঝরে যায়, এই মানে সাধন এবং ধৈর্য রাখতে না পারলেই বোধ হয় আসলে সাহিত্যের ক্ষেত্রে। আরেকটা জিনিস বললেন যে শ্রম, এবং প্রচন্ড শ্রম দিতে হয়। শ্রম তো দিতেই হয়। সংসারে একটা জিনিস হয়েছে যে আমার যিনি জীবন সঙ্গী সরকার আমিন, তার কথা বলি, আমার তার সঙ্গে পরিচয় আমার বিশ্ববিদ্যালয় জীবনে, এবং উনিও তখন মঙ্গল সন্ধ্যা নামে একটা তাদের আড্ডা ছিল, তো আমিও সেই আড্ডাতে যেতাম। তখন ওনারা প্রতি মঙ্গলবার সন্ধ্যায় বসতেন এবং সেখানে সব তখনকার কবিরা আসতেন, তরুণরা আসতেন, সিনিয়র কবিরাও আসতেন। কবি মোহাম্মদ নুরুল হুদা আসছেন, এরকম দেখেছি, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আসছেন, আরো সিনিয়র কবিরাও আসছেন। ওইখানে আমরা কবিতা পড়তাম, কিন্তু আমি খুব বেশি দিন, সব সময় প্রতিটা সপ্তাহে থাকতে পারতাম না। কারণ ওই যে বললাম, আমার বাসায় একটা তারা ছিল, সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, তোমার ক্লাস তো আর সন্ধ্যার পরে থাকে না। তো আমি ওই বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যেতাম, 5টার বাস হচ্ছে শেষ বাস, বেশিরভাগ সময় আমি ওই বাসে চলে আসতাম।
তো ওনারা হয়তো 5টার পরে বসতো, 6টার দিকে। তো যেদিন আমি বাসায় বিশেষভাবে মাকে বলে টলে তারপরে আসতাম যে আজকে আমার একটু দেরি হবে, তো ওইরকম করে আমি তাদের ওটাতে অংশ নিতাম। তারপর আমাদের মধ্যে যে বোঝাপড়াটা তৈরি হলো, এবং আমরা বিয়ে করি হচ্ছে 1994 সালে। এটা এটা একটা ঠিক যে যেহেতু সরকার আমি নিজে কবি, এবং উনি জানেন যে লেখকের জন্য এক ধরনের নিজস্ব সময় দরকার। আমরা কিন্তু কিছুটা ছাড় দেয়া সংসারের যে সংসারের, সত্যি বলতে কি সংসারের কোনো চাপই আমি কখনো, মানে আমি কখনোই নিয়ম করে রান্না বান্না করা, অতিথি আপ্যায়ন করা বা সংসারের সব কাজ করা এগুলো কখনোই করি নাই। আমার সংসারের প্রথম দিকটাতে যৌথ ফ্যামিলি ছিল, আমার শাশুড়ি ছিলেন সঙ্গে, উনি অনেক কিছু এই জিনিসগুলো সামলাতেন। আমি আমার মতন চাকরি করতাম এবং অতিথির মতন ছিলাম আর কি সংসারে। সেই অর্থে সংসার করা যাকে বলে, মানে একেবারে কোমর বেঁধে রান্না বান্না করা এটা সেটা, এগুলো কখনোই আমার দ্বারা হয় নাই, আমি কখনো করিও নাই, এখনো আমার করতে হয় না খুব একটা। মানে আমার হাজবেন্ডের আমার এইগুলোর জন্য কখনোই কোনো চাপ নাই যে ভাত এরকম হলো কেন, তরকারি আজকে কেন একটা পদ, কেন 6টা পদ হলো না, ওইগুলা কোনো চাপ নাই। উনাকে যদি ঠান্ডা ভাতও উনি খেয়ে উনার মতন করে উনি চলে গেছেন, বা তিনি তার অফিস টাইমে উনি বের হয়ে গেছে, আমার অফিস টাইমে আমি বের হয়ে গেছি। কখনোই এই যে ট্র্যাডিশনাল সংসারের মতো সংসার যাপন ওইটা আমাদের হয় না। বা ধরেন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা, একটা হয়তো সাহিত্য বিষয়ক একটা দুজনেই হয়তো একটা গল্প পড়েছেন বা কবিতা পড়েছেন, সেই বিষয়ক যে আলোচনা, এটাও কিন্তু একটা অনেক বড় বিষয়। এটা আমাদের খুব হয়েছে, যেমন ওর কোনো বই ভালো লাগলো বা ওর কোনো লেখা ভালো লাগলো, সে আমার সঙ্গে শেয়ার করলো, বা আমি আমার প্রথম লেখাটা হয়তো তাকেই পড়ে শোনালাম, বা তার প্রথম লেখাটা উনি আমাকে পড়ে শোনালেন। এই জিনিসগুলো আমাদের হয়েছে, মানে এই বিনিময়টা আমাদের হয়েছে বিভিন্ন সময়। আর ওই যে বললাম যে নিজের জায়গাগুলোতে আমরা, তার জায়গায় উনি তার লেখা লিখেছেন, আমি আমার জায়গায় আমার লেখা লিখেছি, এইগুলাতে কোনো মানে কোনো হস্তক্ষেপ, মানে একজন লেখক তো স্বাধীন, লেখকের স্বাধীন সত্তায় তো হস্তক্ষেপ করার কোনো যুক্তি নেই। আমি ওই স্বাধীনতাটা পেয়েছি, আমি আমার মতন লিখতে পেরেছি, আমার মতন পড়তে পেরেছি, আমার মতন চলতেও পেরেছি বলতে পারেন। এবং অনেক সময় আমার এটাও মনে হয় যে আমার বাবা মার সংসারের চাইতে আমি আমার বিবাহ পরবর্তী সংসারে অনেক বেশি স্বাধীন ছিলাম। এটা কিন্তু অনেক বড় বিষয় যে আপনি স্বাধীনতা পেয়েছেন। স্বাধীনতা মানুষকে অনেক অগ্রগামী করে। হ্যাঁ, এবং আমি আমার মতন চলতে পেরেছি, আমি আমার পছন্দের পেশা গেছি। এটা একটা খুবই, আপনি শুরুতেই বলেছেন যে একটা খুবই টাইম কনজিউমিং পেশা, অনেক সময় আমাকে দিতে হয়েছে, অনেক পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, কর্তব্য আমি পালন করতে পারি নাই, কিন্তু সেটার জন্য কেউ আমাকে কখনোই চাপ দেয় নাই। বা এটা সম্ভব হয়েছে আমার জীবন সঙ্গীর জন্যই, কারণ উনি দাবি করে নাই সেটা আমার কাছে। এই যে রিলিফটা আমাকে অনেক সাহায্য করেছে। একটা প্রসঙ্গে আলোচনা করতে আসলে একটু ভুলে গিয়েছিলাম, আপনার গল্প নিয়ে যখন আলোচনা করছিলাম, যে আমরা বর্তমান সময়ে একটা বিশেষ ট্রেন্ড দেখতে পাচ্ছি যে গল্পে জাদু বাস্তবতার বেশ একটা প্রয়োগ, বা এই ধরনের একটা ধারণাও করা হয় যে জাদু বাস্তবতা না থাকলে হয়তো গল্পটা আধুনিকই হবে না। এই জায়গাটাতে আপনি মানে কি ভাবেন, বা আপনার চিন্তা কি? না, জাদু বাস্তবতাটা তো একটা চমৎকার ফর্ম, এটা আমি বলবো কবিতা গল্পের একটা ফর্ম, এবং আপনার গল্প অনেক সময় দাবিও করে জাদু বাস্তবতা। হ্যাঁ, জাদু বাস্তবতা বলতে আমি সহজভাবে যেটা বুঝি যে বাস্তবটাকেই আমি আসলে একটা ম্যাজিক্যাল ভাবে উপস্থাপন করলাম। হ্যাঁ, ভিত্তি কিন্তু বাস্তব, কিন্তু আমি হয়তো বললাম যে যেটা মার্কেস বলছেন যে এক বৃদ্ধ উড়ে উড়ে এসে উঠানের মধ্যে পড়ে আছে, তার দুটো ডানা। সাধারণভাবে মানুষের তো ডানা থাকার কথা না, কিন্তু আমি এরকম একটা ক্যারেক্টার তৈরি করলাম, মানুষ তেলাপোকা হয়ে যায়, বা মানুষ তেলাপোকা হয়ে যাচ্ছে। একটা চাইনিজ গল্প পড়েছিলাম যে বাড়ির বউটা অনেক অত্যাচারের মধ্যে থাকতে থাকতে হঠাৎ একদিন একটা পাখি হয়ে গেল, এবং পাখি হয়ে সে উড়ে চলে গেল। এই গাছের ডালে যে পাখিটা বউ কথা বলে ডাকছে, সেটা আসলে ওই বউটা ছিল। এবং এই জাদু বাস্তবতার উপাদান আমি কিন্তু আমাদের লোককথাতে পেয়েছি, আমি আমাদের যে গ্রামীণ গল্পগুলো আছে সেগুলোতে পাই, খুব বেশি কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, অনেক আছে। দেখবেন যে
রূপকথাতে আছে। গাছটা ফেটে গেল, তার ভিতর থেকে একটা কিছু বের হলো, একটা মানুষ বের হয়ে আসলো, তাই না? অথবা একটা মেয়ে দৌড়ে যাচ্ছে, সে কোথাও লুকাবে জায়গা পাচ্ছে না, গাছ ফাঁক হয়ে তাকে বললো তুমি এখানে লুকাও, এবং ও গাছের মধ্যে ভালো চমৎকার আছে। তো এই যে ছোট ছোট উপাদানগুলো, এগুলো আমাদের সংস্কৃতিতে ছিল, আমাদের গল্পে ছিল। এখন এই গল্পগুলোকে আপনি এই আধুনিক জীবনে এসে আপনি ওই ছোট আরেকটু ছোট শিল্পিত উপাদান, ভাবে উপস্থাপন, নান্দনিক ভাবে। সেটাই। এখন জাদু বাস্তবতা বলেন সেটাকে, আর আমাদের যাই বলেন বলতে পারেন। আমার কিন্তু গল্প আমার আধুনিক কোনো হওয়ার জন্য অসুবিধা কি নাই। জাদু বাস্তবতা একান্ত হতেই প্রয়োজন? হবে। কোনো আমি তো কোনো শর্তেই বিশ্বাস করি না। গল্প গল্প হয়ে উঠলেই হলো। সেটাতে গল্পহীনতা না থাকলেও গল্প হতে পারে, সেটাতে জাদু বাস্তবতা থাকুক বা না থাকুক, সেটা যদি গল্প হয়ে যায়, মানে গল্পের একটা নিজস্ব কায়দা আছে হয়ে ওঠা। মানে সার্থক গল্প আসলে কতটা আন্দোলিত করতে পারছে একজন পাঠককে, সেটাই বোধহয়, সেটার উপরই বোধহয় নির্ভর করে। এই যে গল্পটা সার্থকতা, সেটাও কিন্তু নির্ভর করে, সেটাও আপেক্ষিক। মানে আপনার কাছে, আমার কাছে হয়তো একটা গল্প মনে হলো সার্থক গল্প, আপনার কাছে নাও মনে হতে পারে, এক একজনের কাছে এক এক রকম ভাবে একটা। কিন্তু আপনি একটা চমৎকার কথা বলেছিলেন যে একটা দুটো শব্দ যদি আপনাকে আন্দোলিত করে বা আপনাকে যদি জাগিয়ে তোলে, তা আমার মনে হয় যে গল্পেরও যদি আমরা কোনো কোনো গল্প দেখবেন আপনি পড়ে একটু ভাবছেন বসে, বা আপনি একটু স্থির হয়ে যাচ্ছেন যে আসলে এরকম, তাহলে জীবন এরকম, জীবনের এই জায়গাটা তো স্পর্শ করা যায়। তো গল্প যদি সেভাবে একটু আন্দোলিত করতে পারে বা পাঠককে যদি কোথাও না কোথাও একটা নাড়া দেয়, সেটাই কি আমরা সার্থকতা বলতে পারি গল্পের? গল্প সার্থক নাও হতে পারে, গল্প সার্থক হতে হবে কে বলছে? একটা গল্প, আমি গল্পকে আমি খুব স্বাধীন একটা জিনিস মনে করি। একজন লেখক তার কোনো একটা কিছু নিয়ে তিনি আন্দোলিত হয়েছেন বলেই তো তিনি এই গল্পটা নির্মাণ করেছেন, তাই না? সেটা পড়ার পরে ধরেন আমি লাস্ট একটা গল্প লিখলাম যে একটা কারাগার, সেখানে মানুষ বেড়াতে যাচ্ছে। হ্যাঁ, কারাগারে তো মানুষ কখনো বেড়াতে যায় না, কিন্তু ওইটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারাগারটা একটা রিসোর্ট হয়ে গেছে, এবং মানুষ ওইখানে ওই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই যাচ্ছে। এটা তো হঠাৎ করে আপনার মনে হবে যে এখানে কি বাস্তবতা আছে না জাদু বাস্তবতা আছে। তারপরে শেষে একজন বলছে যে না, আপনার এটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, আপনি কারাগার দেখতে আসছেন, আপনি আর এখান থেকে বের হতে পারবেন না। সে ওইখানে আটকা পড়ে গেল। এটাকে নানা রকম রূপক হিসেবে আপনি দেখতে পারেন। এই পৃথিবীতে আমরা আসছি, কিন্তু আমি জানি না যে আমার কতখানি সময় আমি এখানে থাকবো। আমি চাইলেই এখান থেকে বের হয়ে চলে যেতে পারবো না। আমি কিন্তু একটা একবার যদি ব্যস্ততা গিয়ে দেখে আসা যেত, আবার যদি ফিরে আসতে পারতাম, আচ্ছা ওইখানে কিরকম দেখে আবার এখানে আসি, তা কিন্তু না। আমাদের সবকিছু কিন্তু আমরা জানি না নিয়তি আমাদেরকে কিভাবে বেঁধে ফেলেছে। আচ্ছা, আপনি একটা চমৎকার কথা বলেছেন যে গল্পকে সার্থক হতে হবে কেন। আচ্ছা, গল্প সার্থক হলো না, কিন্তু লেখকের সার্থকতা কি? সে তো চাবেই যে পাঠক তাকে গ্রহণ করুক। লেখক, প্রথম কথা আমি বলি যে পাঠক গ্রহণ করাটা খুবই বাড়তি পাওয়া। প্রথম কথা, আমি যখন লিখি আমি তখন মনে করি যে আমি লিখে কতখানি আনন্দ পেলাম। আমার লেখার পরে মনে হলো যে হ্যাঁ, আমার তো ভাল লাগছে গল্পটা, আমার যেহেতু ভাল লাগছে, আমি আমার এই ভালো লাগাটা ছড়িয়ে দিতে চাই আরো অনেকের মধ্যে। সেক্ষেত্রে কেউ যদি পড়ে আমার মতন করে না পাক, তার মতন করে কিছুটা আনন্দ পায়, বা তার যদি মনে হয় যে বা দারুণ, তো এইটুকু এটাই আমি বলতে চাচ্ছিলাম যে কোথাও না কোথাও তো লেখকের একটা আকাঙ্ক্ষা থাকবেই, সেই আকাঙ্ক্ষাটাই হচ্ছে পাঠককে ছোঁয়া। দেখেন, আমি অনেকে আমাকে বলে যে আপনার কোন পরিচয়টা আপনি বেশি পছন্দ করেন, সাংবাদিক, লেখক, কবি? আমি বলি যে সাংবাদিকতাটা আমার পেশা, আর লেখাটা হচ্ছে আমার প্যাশন। একটা হচ্ছে আমি বেঁচে থাকার জন্য করি প্রফেশন, আর প্যাশন আমার এটা করে আমি রাসাচ্ছাদনের জন্য অর্থ উপার্জন করি, এটা আমার দরকার, এটাকেও আমি ভালোবাসি। আর আমার মনের যে ক্ষুধাটা, আমার মনের যে তীব্র একটা চাওয়া আকাঙ্ক্ষা, সেইটার জন্য আমি লিখি। তো দুইটাই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। দুইটা পরিচয়কে আমি পছন্দ করি। তবে লেখক সত্তাটা আলাদা, কারণ ওইটার মধ্যে যে সৃজনশীলতার তৃপ্তিটা, যে আনন্দটা আছে, কিছু একটা তৈরির কিন্তু খুব আনন্দ আছে, আপনি সৃষ্টির একটা আনন্দ আছে। দেখবেন যে অনেক দুঃখ, ওই আনন্দটা আসলে অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। অনেক দুঃখ বেদনা ভুলে যাওয়া যায়, যে যখন আপনি বিশেষ করে বঞ্চনা, আপনি যা পাচ্ছেন না সেটা ওই লেখার মধ্যে দিয়ে
আবার আবার লেখার পরেও দুঃখ আছে, লেখাটা শেষ হয়ে যাওয়ার পরে ধরেন আপনি আশা করছেন এটা আমি খুব ভালো কিছু লিখেছি, কিন্তু আপনি সেরকম রেসপন্স নাও পেতে পারেন, তাই না? এটা আমরা বলতে পারি না যে আমি যে আনন্দ নিয়ে বা আমি যে মেসেজটা দিতে চেয়েছি হয়তো সেটা পৌঁছালো না কারো কাছে, কি করার আছে আমার? আমি তো আর জনে জনে গিয়ে বলতে পারবো না যে এইটা দেখ। সেই জায়গায় তো একটা হতাশা সেই কাজ জায়গায় করবেই। আবার একটা, হ্যাঁ সেই জায়গায় আবার একটা এই কথাটাই হতাশাও আসলে থাকে। যে লেখক লেখকের মধ্যে হতাশা আকাঙ্ক্ষা দুটো থাকবেই, এবং এই সত্তাটাই তাকে বাঁচিয়ে রাখে আসলে। লেখার মধ্যে যেমন তীব্র আনন্দ আছে, সেরকম তীব্র বেদনাও আছে। বেদনাও আছে। সৃষ্টি তাই, সৃষ্টি যেমন আনন্দের তেমনি বেদনার। আমরা আসলে আরো অনেকক্ষণ কথা বলতে পারলে হয়তো আরো অনেক ভালো লাগতো, আর অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করা যেত, কিন্তু আসলে সময়ের সীমাবদ্ধতা রয়েছে। তো আমি সর্বশেষ প্রশ্ন করছি যে আপনার যে এই যে জীবন, আপনি সাংবাদিকতা, আপনার লেখা এবং আপনার সংসার, আপনার দুটো মেয়ে আছে, সবকিছু নিয়ে আপনি এই মুহূর্তে তো অবশ্যই সুখী। এই সুখটা যদি আমাদের পাঠকদেরকে শেষ মুহূর্তে একটু বলে যান। দেখেন, জীবনটা তো একটা প্রাপ্তি, এই যে অমূল্য মানব জন্ম, সেই জীবনটাকে আমি মনে করি যে যাপন করতে হবে, এবং সেই যাপনটা, এই যে আমার অস্তিত্বটা, আমি যে এই পৃথিবীতে আছি, আমার এই যাপনটাকে আমি যদি একটা অর্থপূর্ণ জায়গায় নিতে না পারি তাহলে সেটা কি হলো? এখন অর্থটা কিভাবে আমি নির্মাণ করব? আমি আমার সন্তানের সঙ্গে যে সময় কাটিয়ে যে আনন্দটা পাই সেটাও আমার জীবনে একটা অর্থ তৈরি করে। আমি একটা ঘাস ফুল দেখে, আমি একটা গাছের পাতার আন্দোলন দেখে, আমি একটু বাতাস দেখে, আমি একটা সমুদ্র দেখে যে আনন্দ পাই সেটাও আমার জীবনে অর্থ বহন করে। তো আমাদের প্রত্যেকের জীবন হচ্ছে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অর্থের সমষ্টি। তো সেই অর্থটা নির্মাণ করতে পারলে আমাদের জীবনযাপনটা আনন্দময় হবে। আর দুঃখ বেদনা থাকবে, এই আনন্দ দুঃখ বেদনা সব মিলিয়ে আমাদের জীবন, সবকিছুকে গ্রহণ করতে হবে, এবং সব যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমার জীবনটা যাপনযোগ্য হবে বলে আমার মনে হয়। আপনার জীবনের যে ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দগুলো, বেদনাগুলো, প্রাপ্তিগুলো বা অর্থগুলো আরো অনেক অর্থবহ হয়ে উঠুক, এবং আপনার আরো অনেক সৃষ্টি আমরা পাই, যেন সমৃদ্ধ হোক আমাদের বাংলা সাহিত্য, এবং সৃষ্টির মধ্য দিয়ে আপনি আরো উজ্জ্বল হয়ে ওঠেন, সে কামনা করি। অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলেন এতক্ষণ আমাদের আলাপচারিতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সাহিত্যের নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা শাহনাজ মুন্নির ব্যক্তিগত জীবন নিয়েও কিছু কথা শুনতে পেয়েছি। নিশ্চয়ই তিনি আবারও আমাদের মাঝে আসবেন। আমরা হয়তো আবারও কোনো এক সময় তার সাথে আলাপচারিতায় আনন্দ পাব, এবং আপনারাও হয়তো বা কখনো কখনো তার বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়েই তাকে উপলব্ধি করতে পারবেন। যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জায়ানন্দিনীর পক্ষ থেকে। আশা করি জায়ানন্দিনীর সাথেই আপনারা থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে।